ভিডিও শুরুতে আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি। ধরুন মার্কেট এখান থেকে কন্টিনিউ ফল করছে, ঠিক আছে, ফল করতে করতে আবারও একটা সময় পর গিয়ে রিকভার করা শুরু করলো। রিকভার করতে 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 এক্স্যাক্টলি যে লেভেল থেকে ফল করেছিল সেই লেভেলের কাছে এসে এখানে দাঁড়িয়ে গেল। সো এক্স্যাক্টলি যে লেভেলে সেলাররা অ্যাক্টিভ ছিল, ভীষণভাবে সেলিং দেখেছিলাম হয়তো 2 বছর আগে বা 1.5 বছর আগে, সেই এক্স্যাক্টলি একই লেভেলে এখন সেই স্টকটা বা মার্কেটটা দাঁড়িয়ে রয়েছে, কারেক্ট। এখন আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে এখন কোন কোন সিনারিও আমরা দেখতে পারি। ফার্স্ট আপনি বলতে পারেন যে এখান থেকে মার্কেট ভীষণভাবে কারেক্ট করতে পারে, পুরো ক্র্যাশ এখান থেকে -30% বা 40% বা 50% হতে পারে, কারেক্ট। আপনি বলতে পারেন যে ক্র্যাশ না করলেও একটু কারেকশান করবে, কারেকশান করে আবার এখানে ব্রেকআউট দিয়ে দেবে, এটাও হতে পারে। এটা হচ্ছে দ্বিতীয় সিনারিও। তৃতীয়, অনেকে বলতে পারে যে না না এখান থেকে মার্কেট বাড়তে পারে, কন্টিনিউ বাড়বে এবং বাড়তেই থাকবে, কন্টিনিউ বাড়তে থাকবে, বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করতে করতে গ্যাপ আপ ওপেনিং হতে হতে বাড়তে থাকবে, এটাও হতে পারে। এটা থার্ড সিনারিও। আর 4 নম্বর সিনারিও এটা হতে পারে যে এখানে ব্রেকআউট দিল, কনসলিডেট করলো, তারপরে বাড়লো। এই 4টে সিনারিও হতে পারে, কারেক্ট। এই 4টে সিনারিওর বাইরে এমন কি কোনো সিনারিও রয়েছে যেটা হতে পারে, যেটা আমি আপনাদেরকে বললাম না বা আপনার মাথায় আসলো? আপনি অনেক ভাবনা চিন্তা করে দেখবেন যে আর কোনো সেরকম সিনারিও আপনি খুঁজে পাচ্ছেন না। এই 4টে সিনারিওই প্রত্যেকবার মার্কেটে হয়ে এসেছে। সে আপনি পার্টিকুলার কোনো স্টক বলুন বা কোনো সেক্টর বলুন বা নিফটি বলুন, মিড ক্যাপ বলুন, স্মল ক্যাপ বলুন, যাই বলুন না কেন, এই 4টে সিনারিওই আপনি দেখবেন তার বাইরে না। এখন এখানে প্রশ্ন হচ্ছে গিয়ে যে যখনই মার্কেট এই অল টাইম হাইয়ের কাছে আসে না, তখনই মনে হবে যে মার্কেট পড়ছে, মার্কেট পড়বে। কেন বলুন তো? তার কারণ এক তো মনে হয় যে অনেক সময় ধরে আপনারা দেখেছেন যে মার্কেটের এই লেভেলটা যখন ব্রিজ হয়নি বা পড়েছে, এই পিরিয়ডটা মানে এই যে পেন, এই যে এতটুকু পেন এখান থেকে শুরু করে এত দূর অবধি পেন যেটা, সেটা অনেকটা সময় ধরে আমাদের হয়। তো মাইন্ডসেট আমাদের এরকম হয়ে যায় যে মার্কেট হয়তো আর বাড়বেই না। তো যখন মার্কেট বাড়ে বা যখন এই লেভেলে আসে, সব সময় আপনি নিউজ পেপারে দেখুন, ইউটিউব চ্যানেলে দেখে নিন বা বাকি যাবতীয় যা কিছু আপনি দেখবেন, সব বলবে যে মার্কেট পড়বে, মার্কেট পড়বে, মার্কেট পড়বে। তো যখন মার্কেট পড়ে, তার সাথে সাথে একটা ভয়ের একটা সিচুয়েশান তৈরি হয় বা পরিস্থিতি এরকম তৈরি করা হয় যে মার্কেট এবারে পড়বে, মার্কেট এবারে পড়বে। আর সেটাই এখন চলছে যে মার্কেট নাকি এবারে পড়বে। তো চলুন এই 4টে সিনারিও নিয়ে একবার ডিসকাস করা যাক যে এরকম সিনারিও, এই 4টে সিনারিও কি মার্কেট আগে আমাদের দেখা দিয়েছে, আর তখন কীরকমভাবে মার্কেট কীভাবে পারফর্ম করেছে বা কেমন সেটা স্ট্রাকচার তৈরি করেছে, সেটা নিয়ে একটু আলোচনা করা যাক, ঠিক আছে। তো ফার্স্ট স্ট্রাকচার নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে গিয়ে এখন যেটা খুব বেশি চলছে যে মার্কেট নাকি 2026-এ বিরাট বড় পতন দেখা দিতে পারে, 30-40% ক্র্যাশ করতে পারে। 30%-এর বেশি যদি মার্কেট পড়ে যায় তাহলে সেটাকে আমরা ক্র্যাশ বলি। তো এখন নাকি এই ধরনের সিনারিও হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তার পেছনে লজিক কী রয়েছে? অনেকে লজিক দেখাচ্ছে যে দেখুন ডলার দেখুন কত বেড়ে গেছে, ডলার প্রচুর বেড়ে গেছে। যখন মার্কেটের খারাপ সিচুয়েশান হয় বা যখন মার্কেটে ক্র্যাশ অফ সিচুয়েশান থাকে, তখন কিন্তু গোল্ডের প্রাইস বিশাল ভাই বেড়ে যায়। দেখুন গোল্ডের প্রাইস তো অল টাইম হাইয়ের কাছে রয়েছে, সিলভারের প্রাইস অল টাইম হাইয়ের কাছে রয়েছে। গোল্ড, সিলভার, মেটাল জাতীয় জিনিসগুলো বিশালভাবে র্যালি দিয়েছে, বিশাল বেড়েছে। অন্যদিকে ডলার, সেটাও এখন অল টাইম হাইয়ের কাছে রয়েছে। আপনি বলছেন কি করে যেখান থেকে বুলরান আসবে? আপনি বলছেন কি করে যেখান থেকে মার্কেট বাড়বে? ভুলরান তো ভুলেই যান, মার্কেট এখান থেকে ক্র্যাশ করবে। আরও একটা থিওরি যেটা দেখানো হচ্ছে, যেটা অনেকেই বড় বড় যারা ইউটিউবার রয়েছেন বা অনেকেই অনেক রকম আপনাকে ধরুন অ্যানালাইসিস করে সামনে এখানে রাখবে, সেটা হচ্ছে যে ইউএসএ নাকি ডেট বার্ডেন অনেকটা বেড়ে গেছে, যেটা একদম ঠিক। ইউএসএ ডেট অনেকটাই বেড়েছে। এরকম সিচুয়েশনে যেখানে ইউএসএ ডেট বার্ডেন এত বেশি, যেখানে একটা বড় অ্যামাউন্ট তাকে পে করতে হচ্ছে অ্যাজ এ ইন্টারেস্ট, যেখানে তাদের ডিফেন্সের বাজেটের থেকেও বেশি ইন্টারেস্ট হিসেবে পে করতে হচ্ছে ইউএসকে। তো যার ফলে সবাই, প্রত্যেকটা দেশের কান্ট্রির যারা সেন্ট্রাল ব্যাংক, তারা ভয় পেয়ে আছে। যদি বাই চান্স কোনো কারণে ইউএসের এই ডেটের কারণে একটা ভয়াবহতা সৃষ্টি হয়, যদি বাবল বার্স্ট হয়ে যায় বা ইউএসের ইকোনমি প্রবলেমে পড়ে যায়, তাহলে তো আমাদের ইকোনমি কোল্যাপস করে যেতে পারে। তো সেই কারণে ডলার তারা ছাড়ছে আর সেখানে সোনা ভরছে, মানে সোনা কিনছে। তো প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংক দেখবেন সোনা কন্টিনিউ কিনে যাচ্ছে। আপনাকে আমি আগেও একটা ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম, ডেটা দেখিয়েছিলাম যে কীভাবে এই সোনা কেনাটা হচ্ছে। প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংক কীরকমভাবে এখন রিজার্ভ করছে সোনাটা, যে কারণে সোনার দাম এত বেশি বেড়েছে। তো এটাও একটা ভয়াবহতার সৃষ্টি হচ্ছে এখানে, যে যদি এটা সত্যি হয়ে যায় তাহলে তো ইকোনমির জন্য বিশাল খারাপ জিনিস। তাহলে কি করে বলতে পারছি যে মার্কেট ভালো বাড়বে বা মার্কেট এখান থেকে আরও বেশি বাড়তে পারে? মার্কেট তো এখান থেকে পড়ার চান্সেস আরও অনেক বেশি হয়ে গেল। সব কিছু তো ইঙ্গিত দিচ্ছে মার্কেট এখান থেকে ক্র্যাশ করবে। তাহলে আমি কি করে আপনাকে বলতে পারছি যে না
মার্কেট ক্র্যাশ এখান থেকে করার সম্ভাবনা একদম নেই বললেই চলে। তার কারণ হচ্ছে গিয়ে একটু লজিক্যালি দেখুন, যদি ইউএসএ ডেট বার্ডেন অনেকটা বেশি হয়ে যায় তাহলে তার কাছে দুটো অপশান আছে। একটা অপশান হচ্ছে গিয়ে হয় সে বলে দেবে যে আমি ডেট আর পেমেন্ট করতে পারছি না। ডেট যদি পেমেন্ট করতে না পারে তাহলে তাকে সে নিজেকে ব্যাংক্রাপ্ট বলছে। ব্যাংক্রাপ্ট যদি হয়ে যায় তাহলে ইকোনমি কোল্যাপস করে যাবে। ইউএস ইকোনমি যদি কোল্যাপস করে যায় তাহলে বাকি কান্ট্রির কী হবে, সব শেষ হয়ে যাবে। তো সেইটা তারা কখনোই করবে না। দ্বিতীয় সিনারিও, তারা বলবে যে ঠিক আছে ইউএস আমাদের ডেটের অনেকটা বেশি হয়ে গেছে, তো ডলার তো আমরাই ছাপাচ্ছি, প্রত্যেকটা কান্ট্রি অ্যাকসেপ্ট করছে, তো আমি কি করব, ডলার আরও ছাপাবো, আরও ছাপিয়ে সেটা ডেট রিপেমেন্ট করে দেবো। আমি জানি না ইকোনমিতে ইনফ্লেশন বাড়বে না কমবে, কেননা আমরা জানি যে ডলার যদি বেশি ছাপাই তাহলে ইনফ্লেশন বাড়ে। আপনাদেরকে আগে আমি বুঝিয়েছিলাম অনেকবার। তো ইনফ্লেশন যদি বাড়ে এবং সেটা যদি হাইপার ইনফ্লেশনে চলে যায় তাহলে ইকোনমির জন্য খারাপ। কিন্তু সাময়িকভাবে সেটা অবভিয়াসলি আমি মানলাম যে লং টার্মে যদি সেটাকে মেনটেন না করা যায় বা সেটাকে কন্ট্রোল না করা যায় তাহলে সেটা ইকোনমির জন্য যথেষ্ট পরিমাণে খারাপ, আর সেটা প্রত্যেকটা ইকোনমিতে কোল্যাপস করবে। কিন্তু তার আগে একটা ঘটনা ঘটবে, সেটা কি হবে, যে যদি ডলার বেশি ছাপানো হয় ডেট কম করার জন্য তাহলে সেই ডলারটাকে পাম্প করতে হবে ইকোনমিতে। আর ইকোনমিতে যদি পাম্প করে সেই ডলারটাকে যদি ছাড়ে তাহলে কি হলো, লিকুইডিটি বাড়লো, ক্যাশ ইনফ্লো হলো ইকোনমিতে। ক্যাশ যদি ইনফ্লো হয়, লিকুইডিটি যদি বাড়ে তাহলে মার্কেটও বাড়বে। তো যদি বড় কোনো ক্র্যাশ আসা থাকে তার আগে যেটা হবে সেটা হচ্ছে মার্কেট বিরাট র্যালি দেবে, বিরাট বাড়বে, মার্কেটে লিকুইডিটি আসবে। যে কারণে ঠিক যেরকম 2020 সিনারিও দেখুন, যেখানে মার্কেট ক্র্যাশ করে গেছিলো, তারপরে তো মার্কেট ভীষণভাবে বেড়েছে। তার পেছনে কী ছিল, ফুয়েলটা কী ছিল, লিকুইডিটি। আপনার মনে আছে কিনা জানি না যে সেই সময় স্টিমুলাস প্যাকেজ অ্যানাউন্সমেন্ট করেছিল সরকার। আমাদের ইন্ডিয়াতে করা হয়েছিল, ইউএসএ তো বিরাট বড় একটা অ্যামাউন্ট করেছিল। তো সেই লিকুইডিটি ভীষণভাবে বেড়ে গেছিলো মার্কেটে, যে কারণে এত ফাস্ট মার্কেট মুভ করেছে। আর সেটার একটা লং টার্ম ইম্প্যাক্ট রয়েছে ইনফ্লেশনটাও বাড়বে, সেটাই সময় মতো কন্ট্রোল করতে হবে। সেটা যদি কন্ট্রোল না করা যায় তাহলে হাইপার ইনফ্লেশনে ইকোনমি যেতে পারে, সেটাও ইকোনমির জন্য প্রবলেম। তখন আবার আরও অনেক পন্থা আছে যেটা তারা ইউটিলাইজ করে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। কিন্তু সেই সবগুলো পরের ঘটনা। মানে ক্র্যাশ যদি করতেই হয় তার আগে মার্কেটকে বিরাট বড় র্যালি দিতে হবে, এইটা হলো আমার পয়েন্ট। তো যে কারণে এখন যারা বলছে না যে মার্কেট ক্র্যাশ করবে, আমার মনে হয় সেই কারণে যে এর ঠিক উল্টোটা হবে। যদি মার্কেটকে ক্র্যাশ করতে হয় বড়, তাহলে তার আগে মার্কেটকে বিরাট বড় একটা র্যালি দিতে হবে। আপনি দেখে নিন না, যখন মার্কেট ক্র্যাশ করেছিল 2008 দেখে নিন, তার আগে কীরকমভাবে মার্কেট বেড়েছে। বা যখন এরকম হাইপার ইনফ্লেশনে গেছিলো 62 না 64 গেছিলো এরকম, আমি হয়তো ইয়ারটা হয়তো ভুল হতে পারে, আপনার কারেক্ট করতে পারেন। তো সেই সময় তার আগে দেখুন যে মার্কেট ভীষণভাবে র্যালি দিয়েছিল, তারপরে ক্র্যাশ করেছিল। এবার আপনাকে প্রশ্ন এটাই আমার, যে মার্কেট কি এখন র্যালি দিয়েছে? লাস্ট 1.5 বছর 2 বছরে র্যালি কি দেখতে পেয়েছেন? উত্তর হচ্ছে না, র্যালি দেখতে পাইনি। তাহলে এখন আমরা কি করে বলতে পারি যে মার্কেট এখান থেকে বিরাট বড় পড়বে? আমার সেই কারণে একদমই মনে হয় না যে মার্কেট এখান থেকে বিরাট বড় ক্র্যাশ করবে। কারেকশন করতে পারে, 10% কারেকশন করতে পারে, 12% কারেকশন করতে পারে, এরকম সিনারিও হতে পারে। যেরকমটা বললাম যে কারেকশন করে ঘুরে গিয়ে আবার ব্রেকআউট দিয়ে এখান থেকে বাড়তে পারে, এই সিনারিও হতে পারে। কিন্তু কন্টিনিউ যে বড় ফল করবে সেটার যে প্রবাবিলিটি, সেটা আমার মনে হয় না যে এখন এই মুহূর্তে সেই স্ট্রাকচার মার্কেটে রয়েছে। আপনি আর্নিংস দেখে নিন, আর্নিংসও অনেকটা ভালো পাবলিশ করছে প্রত্যেকটা কোম্পানি। জিডিপির যে ডেটা, সেটা নিয়ে অনেকে বলছে যে জিডিপির ডেটা যেটা এসছে সেটা হয়তো ম্যানিপুলেটেড ডেটা, হতেই পারে। ঠিক আছে, আমি সেখানে গেলাম না, পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল হয়ে যাবে সেখানে, আমি গেলাম না সেখানে। কিন্তু যদিও বা সেটা হয় বা সেটা থেকে কমও যদি হয়, তাহলেও মার্কেটে যে কোম্পানিগুলোর রেজাল্ট পাবলিশ করছে, আর্নিংস পাবলিশ করছে, সেটা তো ভুল হতে পারে না, সেটা তো অডিটেড রেজাল্ট হচ্ছে, তাই না? তাহলে সেখানে তো কোম্পানিগুলো আগের থেকে বেটার এখন রেজাল্ট পাবলিশ করছে। তো সব দিক থেকে যদি দেখা যায় তাহলে মার্কেটের এখন যে স্ট্রাকচারটা রয়েছে সেটাতে অনেকটা পজিটিভ ফ্যাক্টর রয়েছে, একটা ভালো সময় রয়েছে যেখানে এই সময়ে আমরা অ্যাকুমুলেট করতে পারি বা বিনিয়োগ করার জন্য দেখতে পারি। কেননা যদি মার্কেট একবার এখানে ব্রেকআউট দিয়ে কন্টিনিউ বাড়তে পারে, মানে থার্ড সিনারিওর কথা বলছি, মার্কেট যদি কন্টিনিউ ব্রেকআউট দিয়ে বেড়ে চলে যায়, আপনি চান্সই পাবেন না এখানে বিনিয়োগ করার। আপনার মনে হবে যে আমি আর একটু ওয়েট করি, একটু এখান থেকে কারেকশন করবে না, তখন আমি বিনিয়োগ করব। কিন্তু সেই সুযোগটার জন্য ওয়েট করতে 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 অপরচুনিটি অনেক বড় মিস হয়ে যাবে। তো যে কারণে মার্কেটকে টাইমিং করাটা খুব একটা ভালো সিদ্ধান্ত হবে না বলে আমি মনে করি। দ্বিতীয়ত, আপনি যদি মনে করেন যে এখানে বাড়লো, হয়তো কনসলিডেট করবে দিয়ে বাড়বে, এবার যখন কনসলিডেট করবে না, তখনও দেখবেন
পেপারে আসবে, টিভিতে আসবে। মার্কেট তো ব্রেকআউট দিয়েছে কিন্তু পড়লো না, কনসলিডেট করছে। চান্সেস বেশি যে মার্কেট এখান থেকে ফল করতে পারে, 30% ফল করতে পারে, মার্কেটে ক্র্যাশ আসতে পারে, মার্কেটে পতন হতে পারে। এসব শুনবেন আপনি? তো এত কিছুর মধ্যে না ভেবে একটু লজিক্যালি চিন্তা করতে হবে, ঠিক আছে, যে অ্যাকচুয়াল সিনারিও কি হয়েছে, কেমনভাবে আমরা ভাবতে হবে, আর ইকোনমিক্স ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। কারো কথা শুনে নিলাম, কেউ কিছু বলে দিল, সেই নিয়ে নিজেকে ভাবলে হবে না, নিজেকেও একটু স্টাডি করতে হবে, ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে। এবারে আপনাকে নিফটির আমি চার্টটা দেখাই। নিফটির এখন ডেলি চার্টটা রয়েছে। ডেলি চার্টে এখানে আমাদের দেখেছিলাম সেপ্টেম্বর 2024 এখানে কারেকশন করতে, বিরাট বড় কারেকশন করেছিল, এই লেভেলে এসে এখানে সাপোর্ট নেয় 21,770-এ। তারপর এখান থেকে আবার রিকভারি শুরু করার পর আবার এখান থেকে বাড়ে, সেখান থেকে আবার এখান থেকে এই যে লেভেলটা রয়েছে না, যে লেভেলটাতে এক্স্যাক্টলি রিজেকশন পেয়েছিল 26,280 লেভেলে, সেই এক্স্যাক্টলি ওই লেভেলের কাছে এসে এখানে আবারও রিজেকশন পাচ্ছে। তাহলে কি হলো ব্যাপারটা? এইভাবে কন্টিনিউ এটা চেষ্টা করছে কন্টিনিউ রিকভার করার। আমাদের যে এক্সাম্পলটা ছিল ফার্স্ট এক্সাম্পল, সেই অনুযায়ী, ঠিক আছে। এবারে সিচুয়েশান এখানে যেহেতু একটু হল্ট করেছে, যেহেতু এখানে একটু কারেকশান এসছে, শুরু হয়ে গেছে বলতে সবাই পতন আসবে, মার্কেটে ক্র্যাশ করবে, এই হবে ওই হবে, চলছে। এবারে এখন কি হচ্ছে সিনারিও? এখন সিনারিও হচ্ছে একটু এখানে রিকভারি করছে। এবার এটা হতেই পারে যে এখান থেকে আরও একটু এখানে কনসলিডেট করলো, বাড়লো কমলো, এই ঘটনা ঘটতে পারে। তারপরে গিয়ে ব্রেকআউট হতে পারে, এটা হতে পারে, বা এটা হতে পারে এখান থেকে হয়তো এখান থেকে ব্রেকআউট হয়ে গেল, মানে যে লেভেলটাতে বারবার সেলিং এসেছিলো সেই লেভেল থেকে একটু কারেকশন করে ব্রেকআউট করে আবার বাড়তে লাগলো, এটাও হতে পারে। তো এখনকার সিচুয়েশান ওয়াইজ মার্কেটের যে স্ট্রাকচার, সেই ওয়াইজ এখন খুবই সুন্দর পজিশনে রয়েছে মার্কেট। জাস্ট রিসেন্টলি আমি যদি আপনাকে এখানে ইএমএটা লাগিয়ে দেখাই, তাহলে দেখবেন যে জাস্ট 50 EMA-তে সাপোর্ট নিয়ে আবার এখানে মার্কেট বাড়তে শুরু করছে। যখন মার্কেট 50 EMA-কে ব্রেক ডাউন করেছে, হয় 100 EMA-র কাছে সাপোর্ট নিয়েছে বা 200 EMA-তে সাপোর্ট নিয়েছে। দেখুন আগের সিনারিওতে প্রত্যেকবার এটাই দেখবেন। আমি আপনাকে এটা নিয়ে আলোচনা করেছিলাম, যখন 50 EMA-তে সাপোর্ট নিয়ে ওপরে যাবে বা যদি 50 EMA-কে ব্রেক ডাউন করে দেয়, তাহলে 100 EMA-তে সাপোর্ট নেয় এবং তারপরে সেখান থেকে বাড়ে, ঠিক আছে। তাহলে EMA ওয়াইজও এখানে বেশ ভালো দেখাচ্ছে। তো আমরা আলোচনা করলাম যে মার্কেট 4 ধরনের স্ট্রাকচারে যেতে পারে। ফার্স্ট, মার্কেট এই লেভেল থেকে বিরাট বড় ক্র্যাশ করতে পারে। আমার পার্সোনালি মনে হয় যে এরকমটা কোনো সিনারিও হবে না। যদি ক্র্যাশ করার থাকে তার আগে বিরাট বড় একটা র্যালি দিতে হবে। তার পেছনে লজিক আপনাদের সামনে শেয়ার করলাম। দ্বিতীয়ত, এরমটাও হতে পারে যে মার্কেট এখন যে লেভেলে রয়েছে সেখান থেকে কনসলিডেট করার পর তারপরে গিয়ে ব্রেকআউট দিচ্ছে। তো এরকম ধরনের সিনারিও কি আগে ঘটেছে? আর তারপরে মার্কেট কেমন কি র্যালি দিয়েছে সেটা একবার দেখে নিই। দেখুন আমাদের সামনে 2015 সাল থেকে 2017 সালের একটা চার্ট রয়েছে। আপনি যদি এক্স্যাক্টলি দেখেন তাহলে এই নিফটির এই যে 2015 থেকে 17-তে যে রকমভাবে চার্টের স্ট্রাকচারটা তৈরি হয়েছে, যেন মনে হবে যে এখনই এই 2024-25-এ একই ধরনের স্ট্রাকচার। দেখুন কীরকম মিল, দেখুন এই লেভেল থেকে সুন্দরভাবে কারেকশন করলো, যেখানে লেভেলে পুরো বটম তৈরি হলো এবং তারপর থেকে রিকভার করার পর এখানে কারেকশন হওয়ার পর সেখান থেকে আবার উপরের দিকে গেল। তো এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মধ্যে একটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি এবং তার আগে দেখুন এখানে কনসলিডেট করেছে অনেকটা সময়। তো যখন এই ধরনের সিনারিও ঘটেছে তখন কিন্তু আপনি এই ক্র্যাশ এই শব্দগুলো শুনতে পাবেন। তারপরে কি হলো? তারপরে এখানে ব্রেকআউট হলো। ফাইনালি ব্রেকআউট হওয়ার পর রিটেস্ট করে সুন্দরভাবে হাই প্যাটার্নে বাড়তেই থাকলো, বাড়তে দেখুন কতটা বেড়ে গেছে। এই দেখুন এই লেভেল থেকে পুরো এই লেভেল অবধি বেড়েছে। যদি পার্সেন্টেজ ওয়াইজ আমি বলি তাহলে এখান থেকে মার্কেট 23% বেড়ে গেছিলো। আর আমরা যারা ভাবছিলাম যে পড়বে কিন্তু এরকম কোনো সিনারিও এখানে দেখতে পেলাম না। তো এই যে চার্ট প্যাটার্ন এক্স্যাক্টলি যদি আপনি দেখেন এখনকার সিনারিও, তাহলে দেখবেন যে সেম সিনারিও দেখতে পাচ্ছি, যেন মনে হচ্ছে এই লেভেলে আমরা এখন রয়েছি, যেখানে কারেকশন করছে আবার রিকভার করার চেষ্টা করছে, তো বেসিক্যালি কনসলিডেট করছে, একই জায়গায় ফেসে রয়েছে। তো এরকম সিনারিও এখন বর্তমানে দেখতে পাচ্ছি। তো তারপরে দেখুন ব্রেকআউট দেওয়ার পর সুন্দর র্যালি দেখালো। তো এইটা হলো দ্বিতীয় সিনারিও যেটা আমি আলোচনা করছিলাম, মার্কেটে এরকম স্ট্রাকচারও তৈরি হয়। এবার তৃতীয় স্ট্রাকচারের কথাই চলে আসে। তৃতীয় স্ট্রাকচার আপনাকে কি জানিয়েছিলাম, যে মার্কেট ব্রেকআউট দেওয়ার পর কন্টিনিউ বাড়তেই থাকছে। যেরকম এই সিনারিওটা এই লেভেলে হয়েছিল। এই যে দেখুন 2020-তে যে বিরাট বড় ক্র্যাশ হয়েছিল এই লেভেলটাতে দেখুন যখনই এটা ক্রস করে কন্টিনিউ বাড়তেই থাকে, পুরো গ্যাপ আপ ওপেনিং এবং তারপরে র্যালি, তারপরের দিনের র্যালি, বাড়তে কতটা দূর অবধি বেড়ে গিয়েছিল এক টানা। এই লেভেল থেকে যদি হিসাব করি তাহলে কন্টিনিউ প্রায় এটা 18% বা 19% অবধি মার্কেট টানা বেড়ে গেছে। তো এরকম ধরনের সিনারিও
মার্কেটে স্ট্রাকচার তৈরি হয়। এবারে চলে আসি 4 নম্বর স্ট্রাকচারে। 4 নম্বর স্ট্রাকচার কী বললাম, যে অনেক সময় ব্রেকআউট দিয়ে দেয়, ব্রেকআউট দেওয়ার পর কনসলিডেট করে ব্রেকআউট লেভেলের ওপরে, ঠিক যেরকম এখানে দেখেছি আমরা। এখানে কারেকশন করলো, পুরো এখানে রাউন্ডিং করলো, দিয়ে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পর অনেকটা সময় ধরে কনসলিডেট। আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখবেন তাহলে এই সময়ও অনেকে বলবে মার্কেট তো আর বাড়ছে না, মার্কেট আর বাড়বে না, মার্কেট পড়বে, এই ওই সেই চলছিল। তারপরে দেখুন কীরকম সুন্দর একটা র্যালি এখানে মার্কেট দিল। তো মার্কেটে বেসিক্যালি আপনি যতই চার্ট দেখুন, যত স্টক দেখুন, যাই সেক্টর দেখে নিন না কেন, এই স্ট্রাকচারেই, এই কাঠামোতেই মার্কেট চলে। এবারে আমার প্রশ্ন হচ্ছে এটাই, যে এখন আপনার কি মনে হয় কোন সিচুয়েশানে মার্কেট এখন রয়েছে? এই যে আপনার সামনে রয়েছে চার্ট, আপনি জলদি কমেন্ট আমাকে জানান যে এখন আপনার কি মনে হয় যে মার্কেট কি এখান থেকে পড়তে পারে? এখানে কারেকশান করেছিল, এখানে আপনাকে দেখালাম যেটা কারেকশান করেছিল একটু বেড়েছিল, সেখান থেকে আবার কারেকশান করে এখান থেকে আবারও এটাকে হাইটাকে যেটা সেটা ব্রেক করার চেষ্টা করছে। তো এখানে অনেকটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মতো প্যাটার্ন তৈরি করছে। এটা প্রপার কাপ অ্যান্ড হ্যান্ডেল না, কেননা এটা এত দূর অব্দি আসতে হতো, তাহলে বেশ একটা ভালো দেখাতো, কিন্তু তার আগে এখানে কারেকশান একটু করেছে। তো এখন এই লেভেলে ফেসে রয়েছে, কনসলিডেট করছে। আপনার কি মনে হয় যে এই 4টে স্ট্রাকচারের মধ্যে কোন স্ট্রাকচারে এটা ফল করছে, আর তারপরে কি হতে পারে? মার্কেট কি এই লেভেল থেকে ক্র্যাশ করতে পারে, নাকি ছোটো মোটো কারেকশান করে একটু কনসলিডেট করে একটু সময় কাটিয়ে তারপরে ব্রেকআউট দিয়ে সুন্দর একটা র্যালি আমাদেরকে দেখাতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জলদি জানিয়ে ফেলুন। আচ্ছা, এবারে যদি মার্কেট এখানে সাস্টেন করে তাহলে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি তো রয়েছে, কিন্তু একটা বিষয় আপনাকে বলবো যে অনেকেই দেখবেন যে আমাদের মার্কেট বাড়ছে কিন্তু অনেকের পোর্টফোলিও বাড়ছে না। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে গিয়ে স্মল ক্যাপ বলুন, মাইক্রো ক্যাপ বলুন, এরা কিন্তু ভালো পারফরমেন্স সেরকমভাবে করছে না। কিন্তু অন্যদিকে যদি আমি লার্জ ক্যাপের কথা বলি বা মিড ক্যাপের কথা বলি, মিড ক্যাপের চার্ট যদি আপনাকে আমি দেখাই তাহলে দেখুন মিড ক্যাপ কিন্তু তার নিজের যে পজিশন সেটা কিন্তু হোল্ড করছে। স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ সেরকমভাবে পজিশন হোল্ড করতে পারছে না, অনেকটাই নিচে পড়ে রয়েছে তার অল টাইম হাই থেকে। কিন্তু এখানে মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ, মানে নিফটির কথা বলছি, এরা কিন্তু অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। তো যার ফলে এই দুটো যেসব কোম্পানিগুলো রয়েছে যারা এই মিড ক্যাপের আন্ডারে পড়ছে বা লার্জ ক্যাপের আন্ডারে পড়ছে, সেই দিক থেকে আমাদের বেশি ফোকাস করতে হবে, নাকি স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ। সেখানে বেশি ভোলাটিলিটি থাকবে, রিস্ক অনেকটা বেশি থাকবে। তো যার ফলে আমরা এখন এই মুহূর্তে মিড ক্যাপ, লার্জ ক্যাপে ফোকাস করব। ক্লিয়ার? বেশ, তো এখন ফোকাস করার জায়গা কোথায় রয়েছে? আপনাদেরকে আমি লাস্ট ভিডিওতেও আলোচনা করেছিলাম মার্কেট নিয়ে, সেখানেও এখন অপরচুনিটি রয়েছে। সুইং ট্রেডিং তো এমন না যে 2-4 দিনের জন্য, তো সেখানেও এখনও অপরচুনিটি রয়েছে। আপনারা যারা দেখেননি তারা গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন, এবং সেই ভিডিওটাকে এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ। যারা যারা মাই বিনিয়োগে এখন তো জানি না যে যা কিছু আমি আলোচনা করছি স্টকস নিয়ে আবার কখনো হয়তো ইউটিউব সেটা ডিলিট করে দেবে বা স্ট্রাইক দিয়ে দেবে নাকি, আগের ভিডিওতে তাই করেছিল। সুতরাং আমি ভুলে গেছিলাম ভিডিও শুরুতে আপনাদেরকে বলতে, কিন্তু এখন আবার বলছি যে যারা যারা এখন অবধি ভিডিওটা দেখছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করব যে লাইক অন্তত করে দিন যদি এই ধরনের কন্টেন্ট, এই ধরনের মার্কেট অ্যানালাইসিস আপনি পেতে চান। তার কারণ স্টক নিয়ে বলা নিষেধ, তা সত্ত্বেও বলেছিলাম আগের ভিডিওতে, স্ট্রাইক দিয়ে দিয়েছিল, ভিডিও উড়িয়ে দিয়েছিল। আপনাদের সাপোর্টের জন্য, ভালোবাসার জন্য এত লাইক সেই ভিডিওতে পড়েছে যে ইউটিউব বাধ্য হয়ে আবার সেটাকে ইউটিউবে দেয়, লাইভ দেয়। আবার এই ভিডিওটার ক্ষেত্রেও সেম ঘটনা ঘটতে পারে, আমি জানি না যে এটা হবে কি হবে না, বাট আমি আপনাদেরকে বলেছিলাম যে স্টকস নিয়ে আমি আলোচনা করব, মার্কেট নিয়ে আলোচনা করব, যখন যেরকম সিচুয়েশান আসবে, অপরচুনিটি আসবে, আপনাদের সামনে আমি রাখবো। হয়তো রেগুলার বেসিসে ভিডিও এখন করা যাচ্ছে না, কারণ অনেক কাজ চলছে ব্যাক এন্ডে। আপনাকে যেটা বলছিলাম, সামনের দিনে এক এক করে সারপ্রাইজ আসবে, তখন আপনি নিজেই বুঝে যাবেন যে কী কারণে এত লেট হচ্ছে ভিডিও করতে। তবে যখনই আমি কোনো অপরচুনিটি পাচ্ছি বা যদি মনে হচ্ছে এই সিচুয়েশানে আপনাদের কাছে কিছু ইনফরমেশন পৌঁছানো খুব জরুরি, তাহলে আমি অবশ্যই ভিডিও আপনাদের সামনে রাখছি। শুধু একটাই রিকোয়েস্ট যে আগের ভিডিওতে যেরকম সাপোর্ট দিয়েছিলেন এই ভিডিওটাতেও সাপোর্ট দেবেন, নইলে এই ধরনের ভিডিও উড়িয়ে দেবে, রাখবে না ইউটিউব। তো তখন পরবর্তী ক্ষেত্রে এই ধরনের ভিডিও আমাকে বানাতেও ভয় লাগবে, তো মানে চ্যানেলের ওপর একটা বিশাল নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তো আগের ভিডিওর মতো আশা করছি এই ভিডিওটাতেও আপনি সাপোর্ট দেবেন, আপনার ভালোবাসা দেবেন। আচ্ছা, আমরা এখন আলোচনা করব ফাইন্যান্স সেক্টর নিয়ে।
দেখুন নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর, এই সেক্টরটা দেখুন অল টাইম হাইয়ের কাছে রয়েছে এবং খুব সুন্দর একটা প্যাটার্নও তৈরি করছে। তো যার ফলে অন্যান্য সেক্টরের তুলনায় এই ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরটা এখন অনেকটা ভালো লাগছে সেক্টর ওয়াইজ। তো এই সেক্টর থেকে একটা স্টক যেটা হলো মুথুট ফাইন্যান্স, এই মুথুট ফাইন্যান্সের স্টকটা দেখে একটু আপনার মনে হবে যে ওরে বাপরে বিরাট বড় র্যালি দিয়ে দিয়েছে, বড় বড় ক্যান্ডেল তৈরি করেছে, এখানে তো বিশাল বড় একটা গ্যাপ রয়েছে। তো গ্যাপ ফিলিং থিওরি অনুযায়ী তো এখান থেকে নিচে নেমে এখানে গ্যাপ ফিলিং করতে পারে, তাই না? অনেক কিছু হতে পারে, তাহলে তো এটা পড়তে পারে। তো এই ধরনের অনেক ধরনের চিন্তাভাবনা মাথায় মধ্যে ঘুরবে। কিন্তু দেখুন এই কোম্পানিটার আর্নিংস দারুণ করেছে, তার সাথে এই কোম্পানিটা গোল্ডের ব্যবসা করে, গোল্ড রিজার্ভ করে, আগে যারা অনেক পুরনো গোল্ড রিজার্ভ করে রেখেছিল, গোল্ডের ভ্যালুয়েশন বিরাট হাই হয়েছে, তারা লোনও দেয় শুদ্ধ। তো অলরেডি এই যে এখন স্ট্রাকচার, সেটা স্ট্রাকচারটা খুব ভালো এই কোম্পানির জন্য। এখন আর্নিংসও ভালো করছে, এখন যেটা ইকোনমিক্যাল স্ট্রাকচার চলছে, গোল্ডের প্রাইসও তো হাই হচ্ছে, যে কারণে এই কোম্পানিটা বেশ ভালো বেনিফিট পাচ্ছে সেখান থেকে। তো যার জন্য এই কোম্পানিটার এই ধরনের র্যালি আমরা দেখেছি, ঠিক আছে? তো এখন এই মুহূর্তে যদি আমি বলি, তাহলে এই মুহূর্তে হায়ার হাই প্যাটার্ন তৈরি হচ্ছে। যতক্ষণ অবধি এই প্যাটার্নটা থাকবে ততক্ষণ অবধি এই স্টকের মধ্যে আমরা দেখতে পারি এই লেভেলের নিচে যদি চলে আসে, যেটা হচ্ছে 3700 লেভেলের নিচে যদি চলে আসে, তাহলে এই স্টকটা উইক হয়ে যাবে। তাছাড়া এই স্টকটার মধ্যে স্ট্রেংথ এখনও দেখা দিচ্ছে, তো সেইভাবে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। দ্বিতীয়ত মেটাল সেক্টর, মেটাল সেক্টরের মধ্যে এখানে আমি লাইন টেনেছি যেখানে অল টাইম হাই, এই যে অল টাইম হাই এখানে বারবার রিজেকশন পেয়েছিল, এখানে কনসলিডেট করে ব্রেকআউট দিয়ে আবার এখান থেকে কনসলিডেট করে আবার বাড়ার চেষ্টা করছে, কারেক্ট? যদি আমি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবো যে কেন আমি এই সেক্টরটাকে চুজ করলাম। দেখুন প্রথমত মেটাল সেক্টরটা একটু সাইক্লিক্যাল সেক্টর হয়, তো যার ফলে একটু কশিয়াস হয়ে আমাদেরকে বিনিয়োগ করতে হয় যদি আমরা এই সেক্টরে ইনভেস্টমেন্ট করতে চাই। তাহলে এর যদি ভালো সময় থাকে তাহলে বিরাট রিটার্ন দেয়, যদি খারাপ সময়ে ঢুকে যায় বা রং সাইকেলে ঢুকে যায় তাহলে বিরাট বড় কারেকশন হতে পারে বা বিরাট বড় আমাদেরকে পোর্টফোলিওতে ধাক্কা নিতে হতে পারে, লস হতে পারে। তো যে কারণে আমাদেরকে খুব সতর্কতার সাথে এই সেক্টরে প্লে আউট করতে হয়। এখন এই মুহূর্তে এটা ব্রেকআউট দিয়ে বেড়েছিল, কিন্তু এটা লোয়ার লো প্যাটার্ন ফরমেশন তৈরি করছিল, কিন্তু এখন আবারও এই স্টকটা সাময়িকভাবে ব্রেকআউট আবার দিয়েছে এই ক্যান্ডেলটাতে এবং ভালো একটা ক্যান্ডেল এখানে তৈরি করেছে, ঠিক আছে? এবং এটা অল টাইম হাইয়ের কাছেও রয়েছে। এর আগে রিজেকশন পেয়েছিল 2024-এ, বারবার 2025-এও রিজেকশন পেয়েছিল, সেই লেভেলটা থেকে এখন ক্রস করে উপরের দিকে যাচ্ছে। তো আমাদেরকে দেখতে হবে যে এইটা যদি সাস্টেন করে তাহলে এই সেক্টর থেকে একটা স্টক, যেটা আপনাকে আমি যদি বলি, এটা হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক। এই যে স্টকটা রয়েছে এই স্টকে কিন্তু ভালো অপরচুনিটি রয়েছে, ঠিক আছে? কিন্তু আমাদেরকে একটু সতর্কতার সাথে এটা প্লে আউট করতে হবে। কেন? তার কারণ এক তো হচ্ছে গিয়ে সুন্দর একটা র্যালি দিয়েছে, তার মানে এই না যে এখান থেকে র্যালি আর দেবে না। নাম্বার ওয়ান, এখান থেকে আরও বেশি র্যালি দিতে পারে, তবে কি এখানে রয়েছে রিজেকশন। সেক্টর ব্রেকআউট করেছে, কিন্তু এই স্টকের ক্ষেত্রে সামনে রয়েছে রিজেকশন, যদিও এই স্টকটা এই সেক্টরের মধ্যে সব থেকে আউট পারফরমেন্স দেখিয়েছে, তার সেক্টরকেও আউট পারফরমেন্স করেছে লাস্ট, আমি যদি এক সপ্তাহ বা এক মাসের কথা বলি তাহলে সেই তুলনায়, যে কারণে এই স্টকটাকে আমি আপনাদের সামনে অ্যানালিসিস করার জন্য চুজ করেছি। এই স্টকটা যদি 580 লেভেল থেকে যদি ক্রস করে তাহলে বুঝে যাবেন যে এর মধ্যে স্ট্রেংথ রয়েছে, সুইং ট্রেডিংয়ের জন্য আপনি দেখতে পারেন। তবে স্টপ লস ট্রেল করতে হবে এবং খুব বেশি লোভ করা যাবে না, ঠিক আছে? তো সেই হিসেবে আমাদেরকে প্লে আউট করতে হবে। এই দুটো স্টকের উপর আপনি নেক্সট এক সপ্তাহ 2 সপ্তাহ লক্ষ্য রাখতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। এত যে চারিদিকে কথা হচ্ছে মার্কেট ক্র্যাশ করবে, ভুলভ্রান্ত ভুলে যান 2026-এ আসবে বড় পতন, এইসব যে ভিডিওস আপনি দেখছেন বা আলোচনা হচ্ছে, বা গোল্ডের প্রাইস এত বাড়ছে ভেবে অনেকে ভয় পাচ্ছেন যে মার্কেট তো ভালো র্যালি দেবে না, ডলার এত বেড়ে আছে, কি করে র্যালি দিতে পারে? তো দেখুন মার্কেট যখন বাড়তে শুরু করবে না, তখন এই সমস্ত কিছু সব সেটেল হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু সারপ্রাইজিং যে মার্কেট একদিকে বাড়ছে, গোল্ডও বাড়ছে, সিলভারও বাড়ছে, ডলারও হাইয়েস্ট লেভেলে রয়েছে, শুধু বিটকয়েন ফলো করছে, শুধু বিটকয়েনটা নিচে রয়েছে, বাকি সব কিছুই মানে উল্টো যেরকমটা মার্কেটের স্ট্রাকচার হয় সেরকমভাবে মানছে না। কিন্তু যখন মার্কেট পারফর্ম করতে শুরু করে দেবে তখন আপনি ভাববেন যে হয়তো মিস করে গেলাম, হয়তো আগে ইনভেস্টমেন্ট করলে আরও বেশি ভালো হতো, যখন কনসলিডেট করতো। তো এখন সেই কনসলিডেশনের টাইম, এখন বিনিয়োগের টাইম। সুতরাং বিনিয়োগ শুরু করুন। পরবর্তী ক্ষেত্রে মার্কেট যদি র্যালি দিয়ে দেয় তখন আপনি সেই র্যালিতে পার্টিসিপেট করতে পারবেন না, ভয় লাগবে আপনার আরও অনেক বেশি। তো আশা করছি আজকের ভিডিওটাতে আমার যা কিছু বোঝানোর ছিল আপনাকে বা যে ইনফরমেশান দেওয়ার ছিল সেটা আপনার কাছে
ক্লিয়ারলি আমি পৌঁছাতে পেরেছি। আশা করছি সবাই খুব ভালোবাসা দেবেন এই ভিডিওটাকেও, অন্যদের সাথে শেয়ার করবেন, ডিসকাস করবেন এবং আপনার মতামত অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্টে যে আপনার কি মনে হয় যে মার্কেট এখান থেকে কি বিশাল বড় পতন দেখাতে পারে নাকি মার্কেট এখান থেকে বাড়তে পারে। আর সেটা যদি বাড়ে তাহলে সেটা কি কনসলিডেট করে বাড়বে নাকি এরপর ব্রেকআউট দিয়ে আবার কনসলিডেশন পিরিয়ডে গিয়ে তারপরে বাড়বে। কোন স্ট্রাকচারে মার্কেট ফল করবে, নাম্বার 1 স্ট্রাকচার, নাম্বার 2, নাম্বার 3 নাকি নাম্বার 4, সব কিছু আপনার সাথে ডিসকাস করলাম। আপনার মতামত কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।